রান্না শেষ করে আমি গেলাম কলতলায় স্নান করতে। বুঝতে পারলাম ওই তো বড় ভাসুর টিনের ফুটো দিয়ে উকি দিচ্ছে। কাল সারাদিনও তো পাইনি, রাতে তুমিও ক্লান্ত ছিলে। যা করার তাড়াতাড়ি কর, নইলে ঝামেলা হবে। খড়ের গাদার পিছে বিদেশি বেলুন নিয়ে চলে আসিস, আমি ওখানেই থাকব। এই দুর্গাপুজোতে বনেদি বাড়ির পারিবারিক ঘটনা দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমার নাম অপর্ণা, বয়স ৪২, কিন্তু আমাকে দেখে সেটা কেউই বলতে পারবে না, কারণ রূপচর্চার কারণে বয়সের ভার বোঝা যায় না। আমি সামান্য স্বাস্থ্যবান, মুখে বলিরেখার চিহ্ন নেই বললেই চলে। লম্বা কালো চুল খোপা করে বাঁধি, পুজোর দিনগুলোতে আবার খোলা রেখে সাজি। আমার স্বামী শুভম কলেজে পড়ায়, ব্যস্ত মানুষ। ছেলে অনিকেত দিল্লিতে মেডিকেল পড়তে গেছে। ও এবছর পুজোয় আসতে পারবে না, তাই আমি একরকম একাই রয়েছি। আমাদের দক্ষিণ কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজো মানে আলাদা ঐতিহ্য। চারচালা মন্দির, শোলার সাজ, ধুনুচির ধোঁয়া, ঢাকের বাজনা সব মিলিয়ে এলাহি আয়োজন। যে যেখানে থাকুক না কেন, আত্মীয়রা ছুটে আসে। আর আমি যেহেতু বাড়ির গৃহবধূ, তাই সব আয়োজনের ভার আমার ঘাড়েই। অবশ্য এবার একটু স্বস্তি আছে, কারণ আমার বড় যা কাবেরী আর ননদ নন্দিনী আগে থেকে এসে পড়েছে। ওরা এলে আমার একা হাতে চাপ কমে যায়। কাবেরীদির বয়স আমার চেয়ে ৩ বছরের বড়, কিন্তু তাকে দেখে বোঝা যায় না। ফর্সা, সামান্য উঁচু লম্বা, সবসময় লাল পাড় শাড়ি বা সাদা সুতির শাড়ি পরে ঘুরে বেড়ায়। ওর চোখ দুটো যেন সবসময় কারো দিকে খুঁজে বেড়ায়, অপলক, তীক্ষ্ণ। আমার সঙ্গে খুব খোলামেলা ব্যবহার করে, হাসি ঠাট্টায় মাতিয়ে রাখে। তবে আমি মাঝে মাঝে লক্ষ্য করেছি, পুজোর ভিড়ে অনেক সময় সে চুপচাপ গা ঢাকা দিয়ে থাকে। তখন মনে হয় ভেতরে লুকোনো অনেক কিছু আছে। নন্দিনী হল শুভমের বোন, বয়স ৩৮। গায়ের রং একটু শ্যামলা হলেও মুখটা খুব ঝলমলে, একদম প্রাণখোলা হাসি, গলায় সোনার হার সবসময় ঝমঝম করে বাজে। তার স্বামী সুব্রত একেবারেই ভিন্ন মেজাজের মানুষ, গম্ভীর কিন্তু গল্প করতে ভালোবাসেন। নন্দিনীকে দেখে আমার মনে হয় তার ভেতরে যেন সবসময় একরকম অস্থিরতা কাজ করে। মাঝে মাঝে মনে হয় নিজের বাদেও কারো সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এদিকে আছে কাবেরীদির ছেলে প্রীতম, বয়স ২০, লম্বা ফর্সা, একেবারে কলেজ বয়। ওকে দেখলে কারো মনে হবে না সে এখনও মা বাবার সংসারে থাকে। চোখে মুখে এক অদ্ভুত জেদি আকর্ষণ। আমি যতটা দূর থেকে বুঝি, ওর সাথে দিদির সম্পর্কটা শুধু মা ছেলের মতো সহজ নয়। তবে এই কথাটা আমি আমার মনের ভেতরেই আটকে রাখি, কাউকে বলার মতো সাহস পাই না। পুজোর আবহ শুরু হয়ে গেছে, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। সকাল থেকে ভিড়, হাসি, হইচই, খাওয়া দাওয়া, ঢাকের বাজনা সব মিলে বাড়িটা যেন অন্য জগৎ। তবে এত লোকের ভিড়ের মধ্যেও আমি লক্ষ্য করি সবার চোখ কখনো না কখনো আমার দিকেই ঘুরে যায়। হয়তো আমার সাজ, হয়তো আমার হাঁটার ভঙ্গি অন্যরা ভালোভাবে লক্ষ্য করছে, বিশেষ করে যখন কাজের সময় আঁচল গুজে বাড়ির কাজ করি তখন। কিন্তু আমার গল্পটা স্রেফ সাজগোজের নয়। পুজোর এই ভিড়ের মধ্যে ধূপের গন্ধ আর মন্ত্রোচ্চারণের ফাঁকে কোথাও যেন গোপনে অদ্ভুত কিছু লুকিয়ে আছে। আমি টের পাই, শুধু আমিই নয়, আমাদের পরিবারে প্রায় সব মহিলার জীবনেই এমন কিছু অজানা গোপন অধ্যায় আছে, যা প্রকাশ্যে আসে না। সেদিন ছিল পঞ্চমী। ঠাকুর আসবে সেই নিয়ে সকাল থেকে সারা বাড়ি ব্যস্ত। ভাসুরবাবু সকাল থেকে মিস্ত্রিদের সাথে কাজ দেখাচ্ছে। একটু পর ফুলওয়ালা, ঢাকি, লাইটিংওয়ালারা এক এক করে আসছে। আমি রান্নাঘরে গিয়ে দেখলাম কাবেরীদি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। শাড়ির আঁচল কোমরে গুঁজে রান্নার মেয়ে ঝর্ণার সাথে তরকারি কুটছে। ওকে দেখলে মনে হয় না এ বয়সেও এমন সাংসারিক কাজ জানে। সাদা লালচে পাড়ের শাড়ি, খোপা থেকে একটু চুল খসে পড়েছে। আমি একদিকে হাসলাম, আবার মনে মনে ভাবলাম দিদির এই সৌন্দর্য বাড়ির যে কারো নজর কাড়বে। হয়তো আমি কল্পনা করছি, কিন্তু কিছুদিন আগে থেকেই আমার চোখে পড়ছে প্রীতমের সঙ্গে কাবেরীদির কথাবার্তায় এক অদ্ভুত টানে। সেই সন্দেহটাই যেন সেদিন বিকেলে সত্যি হয়ে উঠল। ঠাকুর আনতে যাওয়ার আগে আমি ৩ তলায় উঠলাম। দিদির ঘরে একটু কথা বলার ছিল, কোন কোন সামগ্রী কোথায় রাখা আছে।
ওপরে গিয়ে দেখি দরজাটা আটকানো, ভেতর থেকে হালকা আওয়াজ আসছে। প্রথমে ভেবেছিলাম হয়তো দিদি কারোর সাথে ফোনে কথা বলছে, কিন্তু কান পাততেই শুনি ভেতরে দুজনের গলা। একটা গলা কোমল, একটু খুঁতখুঁতে, ওটা কাবেরীদির। আর একটা গলা ভারী, একটু ভাঙা ভাঙা, সে আর কেউ নয়, প্রীতম। কাবেরীদি বলছে, এই বাবু, না না, এখন এভাবে নয়, বাড়ি ভর্তি লোক, কেউ যদি শুনে ফেলে। প্রীতম চাপা গলায় হাসছে, আরে মা, একটুখানি, কাল সারাদিনও তো পাইনি, রাতে তুমিও ক্লান্ত ছিলে। দিদির গলায় বিরক্তি মেশানো আদর, তুই যে কি করিস, না বলতে গেলেও পারি না, যা করার তাড়াতাড়ি কর, নইলে ঝামেলা হবে। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম মনের মতো গল্প দেয়া আছে, যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। আমার কানে যেন বাজ পড়ল। ভেতরে দাঁড়িয়ে থাকা মানুষটা বড়া হয়ে গেল। এতদিন ধরে যা কেবল আন্দাজ করছিলাম, আজ হঠাৎ সেই সত্য আমার সামনে খোলাসা হয়ে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণের জন্য আমি ভেতরে ঢুকে চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু পুজোর বাড়ি, লোক ভর্তি, এরকম করলে কেলেঙ্কারি হবে, যে কারো মুখ দেখানো যাবে না। আমি সিঁড়ি বেয়ে নেমে এলাম, বুকের ভেতর ধূপধাপ করছে। কারণ আমাকে দেখে হেসে বলল, কি রে অপর্ণা, এত চুপচাপ কেন? পুজোর বাড়ি, অথচ তোকে খুব অস্থির লাগছে। আমি মুখে হাসি ফুটিয়ে বললাম, না কিছু না, এত কাজ, তাই গরমে মাথা ধরেছে। কিন্তু নন্দিনীর চোখ দুটো যেন আমাকে ভেদ করে দেখছিল। ওর হাসিতে এমন কিছু লুকোনো ইঙ্গিত ছিল, যেটা বুঝতে আমার বেশি সময় লাগেনি। মনে হলো শুধু কাবেরীদি নয়, নন্দিনীরও ভেতরে অন্য কোনো কাহিনী চাপা পড়ে আছে। পঞ্চমীর রাতটায় যেন আমি একেবারেই শান্তি পেলাম না। প্যান্ডেলে ঠাকুর বসেছে, আলো জ্বলে উঠেছে, ঢাকের বাজনা কানে ঢুকছে, অথচ আমার বুকের ভেতর ধপাধপ করছে। মাথায় বারবার বাজছে কাবেরীদি আর প্রীতমের গলা। এমনটা কিভাবে সম্ভব? দিনের বেলায় সবার সামনে পরিপূর্ণ ভদ্রমহিলা, গৃহস্থ বাড়ির কর্ত্রী, অথচ দরজা বন্ধ করলেই একেবারে অন্য মানুষ। সকালে ঘুম ভাঙতেই দেখি বারান্দায় দাঁড়িয়ে কাবেরীদি কফি খাচ্ছে। হাওয়ায় ওর চুল এলোমেলো, সাদা কটন শাড়ি আর টাইট ব্লাউজ পরেছে, যেটার হুক নড়বড়ে হয়ে আছে। আমি সাহস করে এগিয়ে গেলাম, বললাম, দিদি, এত সকালে দাঁড়িয়ে কি ভাবছ? কাবেরীদি মুচকি হেসে বলল, ভাবছি পুজোর দিনগুলো কেমন যেন অন্য রকম। বাইরে সবাই আনন্দে, ভেতরে যেন কেউ কেউ খুঁজে বেড়ায় নিজের মতো করে বাঁচার জায়গা। ওর চোখ দুটোতে তখন এক অদ্ভুত ঝিলিক, মনে হচ্ছিল যেন আমাকে ইশারা করে বলছে, তুই তো কাল শুনেছিস। আমি ঘাড় নামিয়ে বললাম, হ্যাঁ ঠিকই বলছো, বাইরে যা দেখি ভেতরে সবসময় সেটা থাকে না। কাবেরীদি হঠাৎ আমার হাত ছুঁয়ে দিল, বলল, অপর্ণা, তোকে একদিন কিছু বলবো, তবে এখন না। আমি চুপ করে গেলাম, কিন্তু বুকের ভেতর অস্থিরতা বেড়ে গেল। ওদিকে নন্দিনী তখন উঠোনে বসে পাঁপড় ভাজছে। ওর হাসি আর খুনসুটি দেখে কারও বোঝার উপায় নেই যে ভেতরে কি চলছে। আমি লক্ষ্য করলাম সুব্রতর সাথে কথায় কথায় ও বারবার চোখ নামিয়ে ফেলছে, যেন কোনো না বলা কথা আছে। দুপুরে ভাসুরবাবুর সাথে আমার দেখা হলো। আমার মনে হচ্ছিল তিনি সব জানেন। কাবেরীদি আর প্রীতমের গোপন সম্পর্কটা হয়তো তার চোখ এড়িয়ে যায়নি, অথচ চুপ করে আছেন, বনেদি বাড়ির সম্মান রক্ষা করছেন। সন্ধেবেলায় আমি আবার ৩ তলায় উঠলাম। ইচ্ছে করছিল কাবেরীদির সাথে একেবারে খোলাখুলি কথা বলতে। দরজায় দাঁড়াতেই দেখি দিদি আয়নার সামনে বসে সেজে উঠছে। পরনে রক্তলাল শাড়ি, গলায় সোনার মালা, ঠোঁটে টকটকে লিপস্টিক। ওকে দেখে আমার চোখ আটকে গেল। আমি ধীরে বললাম, দিদি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? কাবেরীদি আয়না থেকে চোখ না সরিয়েই হেসে বলল, জিজ্ঞেস কর। আমি কাপা গলায় বললাম, তুমু আর প্রীতম, মানে তোমাদের মধ্যে যা চলছে, সেটা কি ঠিক? ও হঠাৎ থেমে গেল, তারপর আমার দিকে ঘুরে তাকালো। চোখ দুটোতে একেবারে শীতল অথচ টান টান দৃষ্টি। বলল, অপর্ণা, সব কিছুই কি ঠিক ভুল দিয়ে মাপা যায়? কখনো কখনো যা হয় তা হয়েই যায়। তুই যদি আমার জায়গায় থাকতিস বুঝতে পারতিস। আমার বুক কেঁপে উঠল। আমি একটুও প্রত্যাশা করিনি যে দিদি এত সহজে স্বীকার করবে। ঠিক তখনই নিচ থেকে নন্দিনীর ডাক এলো, অপর্ণা, কোথায় গেলি, আর কতক্ষণ লাগবে? আমি তড়িঘড়ি করে বললাম, আসছি রে। আঁচলটা কোমরে গুজে নেমে গেলাম নিচে।
রান্নাঘরে ঢুকতেই দেখি নন্দিনী হাঁড়ি চাপিয়েছে, একদিকে ভাত বসাচ্ছে, অন্যদিকে কাজের বউ ঝর্ণা ঝোলের মশলা বাটছে। আমি গিয়ে হাত লাগালাম, পেঁয়াজ কেটে দিলাম, আলু ধুয়ে দিলাম। ভ্যাপসা গরমে ঘাম ঝরছিল, চুলগুলো গালের পাশে এসে পড়েছিল। মন দিয়ে কাজ করতে করতে হঠাৎ খেয়াল করলাম রান্নাঘরের জানালা দিয়ে বাইরে প্যান্ডেলের আলো এসে পড়ছে, আর ওখান থেকে বড় ভাসুর অরিন্দমের চোখ সরছে না আমার দিক থেকে। মাঝে মাঝে মনে হচ্ছিল যেন শুধু আমার সৌন্দর্য আর চালচলন তাকে বিমোহিত করেছে। আমি ঝুঁকে হাঁড়ি ভাত দেখছিলাম, তখনও আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে অনেক না বলা কথা ভেসে উঠছিল। আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল, আবার ভালোও লাগছিল। এসব কিছু নন্দিনী টেরই পেল না। রান্না শেষ করে আমি গেলাম কলতলায় স্নান করতে। কলতলা বাড়ির পূর্ব দিকটায়, চারপাশে টিনের বেড়া দিয়ে আটকানো। ভেতরে ঢুকে কলের মুখটা চালু করলাম। বালতি ভরতে ভরতে চুল কেটে নিলাম। পুজোর মৌসুম বলে কথা, একটু পরিপাটি না হলে হয় নাকি? বন্ধুরা, তোমরা বুঝেছ তো কি বুঝিয়েছি? যাই হোক, বালতি ভরার পর কলের মুখ বন্ধ করতে যাব, হঠাৎ মনে হলো কারো দৃষ্টি যেন আমার মাঝে আটকে আছে। চমকে চারদিক দেখলাম। কিছুক্ষণের মধ্যেই খেয়াল করলাম টিনের বেড়ার এক ফোকরে কারো চোখ ঝিকমিক করছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। বুঝতে পারলাম ওই তো বড় ভাসুর অরিন্দমদা দাঁড়িয়ে আছে বাইরে। তার মানে এতক্ষণ আমাকে দেখছিল। এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল মন জুড়ে। ভয় আর কেমন যেন এক অচেনা রোমাঞ্চ মিশে গেল একসাথে। আমি মুখে কিছু বললাম না, শুধু কলের তলায় দাঁড়িয়ে স্নান করতে লাগলাম, যেন না দেখার ভান করছিলাম। স্নান সেরে বের হওয়ার একটু আগেই বড় ভাসুর সরে গেল। আমি শাড়ি, ব্লাউজ, পেটিকোট ভালো করে ধুয়ে রোদে শুক্তো দিতে চলে গেলাম বাড়ির পেছনের মাঠে। মাঠের একপাশে গোয়ালঘর, আর ঘরের ঠিক পাশেই খড়ের গাদা। খড়ের হালকা শব্দ শুনে মনে হলো এখানে কেউ আছে। অজানা কৌতূহল নিয়ে এগিয়ে গিয়ে দেখি আশেপাশে বিদেশি বেলুনের প্যাকেট পড়ে আছে। মনের মধ্যে খটকা লাগলো, কি ব্যাপার, এসব এখানে কে ফেলে রেখেছে? আর একটু সামনে এগোতেই চোখে পড়ল ননদ নন্দিনী আর আমার ছেলে অনিকেতের দিকে। নন্দিনী অগোছালো হয়ে খড়ের গাদায় শুয়ে আছে, আর অনিকেত গামছা পরে পাশের বসে আছে। মনে হয় দুজন গল্প করছিল। ওদের হেসে খেলে কথোপকথন, ছোট ছোট ছন্দ, এমনভাবে চোখে চোখ মিলানো দেখে মনে হলো অনেক আগে থেকেই তাদের মধ্যে এরকম সম্পর্ক রয়েছে। নন্দিনী বলছে, কি করব বল, তোর মামা সুব্রত কিছুই বিদেশি বেলুন নিয়ে চলে আসিস, আমি অপেক্ষায় থাকব। আমি ওদের কথা শুনে হালকা লাজ, বিস্ময় আর এক অদ্ভুত উত্তেজনা অনুভব করলাম। বুকের ভেতর কেমন শিহরণ ছড়িয়ে পড়ছিল। কিছুক্ষণের মধ্যে নিজের ঘরে ফিরে এলাম। এই বনেদি বাড়িতে পুজোয় সবাই কাউকে না কাউকে নিয়ে ঠিক ব্যস্ত সময় পার করছে, আর আমার স্বামী এই পুজোতে ছুটিই পেল না। ঘূর্ণিঝড়ের মতো কেটে গেল ষষ্ঠীর দিনটা। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে অতিথিরা ধীরে ধীরে নিজেদের ঘরে চলে গেল। বাড়ির ভেতরটা তখন নিস্তব্ধ, শুধু দূরে কোথাও মৃদু ঢাক বাজছিল, বাতাসে ধুনোর গন্ধ লেগেছিল। আমি নিজের ঘরে ঢুকে দরজা বেঝালাম। টেবিল ল্যাম্পের হলদে আলোয় ঘরটা নরম আবেশে ভরে উঠল। সারাদিনের ব্যস্ততার পর পরনে হালকা ফুলের প্রিন্টের ম্যাক্সি, চুল খোলা, খালি পায়ে আমি খাটের ধারে বসেছিলাম। ঠিক তখনই হালকা কটকট শব্দে দরজা খানিকটা সরল। আমি চমকে তাকালাম, দেখলাম অরিন্দম দাঁড়িয়ে। দিনের আলোয় যেরকম ভাসুরের গাম্ভীর্য, সেই মানুষটার চোখে তখন অন্য এক দৃষ্টি। আমার বুক কেঁপে উঠল। আমি নিচু স্বরে বললাম, আরে অরিন্দমদা, আপনি এখন? কিছু লাগবে নাকি? না মানে কিছু বলবে নাকি? অরিন্দম এগিয়ে এসে দরজা আটকিয়ে দিল। মৃদু স্বরে ফিসফিস করে বলল, আমি জানি তোমার বর এই পুজোতে আসতে পারবে না, আর স্বামী ছাড়া পুজোর আসল আনন্দ উপভোগ করা যায় না। তার চোখে যে আকুলতা, তাতে আমি আর কিছু বলতে পারলাম না। আমার নিঃশ্বাস কাঁপছিল। ল্যাম্পের আলোয় ওর ছায়া কাছে আসতেই ঘরটা আরও গুমোট হয়ে উঠল। অরিন্দম আমার কাছে এসে থেমে দাঁড়ালো। আমাদের চোখে চোখ আটকালো, কোনো শব্দ ছিল না। আমি অনুভব করছিলাম সারা দিনের ক্লান্তির সঙ্গে মিশে গোপন আকাঙ্ক্ষা মাথা তুলছে। বাইরে দূরে কোথাও ঢাক বাজছিল, শঙ্খধ্বনি ভেসে আসছিল, আর ভেতরে আমার ঘরের চার দেওয়াল নিঃশব্দে সাক্ষী থাকছিল আমাদের নিচ্ছুপ ঘটনার।
সেই ষষ্ঠীর রাত যেন আমার জীবনের ক্যালেন্ডারে আলাবা হয়ে লেখা রইল বড় ভাসুর আর আমার গোপন আবেশে মোড়া রাত।